নমস্কার। আজকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেব এবং সূত্রগুলি নিজেই একটা অদ্ভুত সূত্র এবং এই সূত্র জানার পর আপনি যখন সূত্রগুলোকে অ্যাপ্লাই করবেন জন্মছকের মধ্যে ডেফিনেটলি 100% ফল পাবেন। তবে সূত্র শুরু করার আগে একটি খুব মজার প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করে নিই। তো একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে কী কারণে আমরা কুষ্টি বিচার করব, কী কারণে আমরা জন্মছক বিচার করব, কি দরকার আছে, জন্মছক বিচার না করলেও তো লাইফ চলে। আমি বললাম, সেখানে আমি কি অ্যান্সার দিলাম ভালো করে বুঝুন। আমি বললাম যে অবশ্যই জন্মছক বিচার না করেও তো লাইফ চলে। তখন সে বলছে তাহলে জন্মছক বিচার করার জন্য বহু লোক যে বলে যে আপনার কুষ্টির বিচার করা উচিত, জন্মছক বিচার করে নেওয়া উচিত, তো এটা বেকার কেন বলছে, এটা না করলেও তো ঠিক আছে। আমি বললাম হ্যাঁ, না করলেও ঠিক আছে, তবে কুষ্টি বিচার করলে একটি অ্যাডভান্টেজ রয়েছে। আবার আপনার জীবন সামনের দিনে কোন দিকে যেতে চলেছে, আপনার জীবনে কোন ঝড়ঝাপটা আসতে চলেছে, আপনার জীবনে কতটা উন্নতি যোগ রয়েছে, আপনার জীবন সামনে কি কি লিখে রেখেছে আপনার ভাগ্যে, এই সব বিষয় জানা যায় জন্মছক থেকে। জন্মছক বিচার করে আমরা এটা বলতে পারি যে আপনি যে লাইনের প্রতি আকর্ষিত হয়ে এগোচ্ছেন সেই লাইনটি আপনার জন্য সঠিক না বেঠিক। আমরা বহু ছেলে বা মেয়েদেরকে দেখেছি, তারা বয়সের সীমারেখায় দাঁড়িয়ে প্রচুর মিডিয়া সংক্রান্ত লাইনে ইউটিউবের বিভিন্ন মানে একদম নিজেকে হিরোইন মনে করছে, কিন্তু আলটিমেটলি 2-4 বছর পরে তারা জিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। কত মহিলা বা কত পুরুষকে, কত প্রতিভাকে নষ্ট হতে আমি দেখেছি। তাহলে এই জন্মছক বিচার করে আমরা বুঝতে পারবো যে আপনি যে লাইনটা গেছেন সেই লাইনটা আলটিমেটলি সাকসেস আছে কিনা, বা আলটিমেটলি ওই লাইনটা সাকসেস হচ্ছে না কেন, বা ওই লাইনটা আপনার জন্মছকে নেই কি, কোনো সাপোর্টই করছেন, আপনি জোরজবরদস্তি চলে গেছেন, এটা কোনটা বিষয়, এটা জন্মছক বিচার করে আমরা বুঝতে পারি। এই কারণে আমাদের জন্মছক বিচার করতে হয়। আর জন্মছক বিচার করে আমরা কোনো সমস্যার ইন্ডিকেশন পাই এবং আগে থাকতেই সেই সমস্যাকে প্রতিকার করে আটকে দিই। এটাও কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ। এবং আপনি মানুন চাই না মানুন, বহু উদাহরণ আছে যে একজন মানুষের জীবনের সমস্যা জ্যোতিষী, সে আমি নয়, আনন্দ শাস্ত্রী নয়, আরও অনেক জ্যোতিষী, তারা নির্দিষ্ট প্রতিকার করে তার জীবনের সমস্যাকে আটকে দিয়েছে, তার জীবনের সমস্যা আসেনি, এটা প্রমাণ আছে। তাহলে এরকমও হয়। তাই জন্মছক বিচার করাটা খুব প্রয়োজন নিজের। কারণ আমরা কেউ ভগবান নই যে আগে থাকতেই জেনে যাবো যে 5 বছর পরে কি হবে আমরা অতটা হতে পারিনি। ওই জন্মছক বিচার করে কিন্তু ব্যাপারটাকে বলা যায়। আর এটা বলতে পারে একজন ক্যালকুলেটিভ জ্যোতিষী, অর্থাৎ যে জ্যোতিষের অঙ্ক জানে, যে জ্যোতিষটাকে জানে, সেই একমাত্র বলতে পারবে। যাই হোক, কথায় কথা বাড়ে, চলে আসি আমরা আজকে গুরুত্বপূর্ণ সূত্রে। যখনই জন্মছকের মধ্যে দেখবেন কোনো কেন্দ্রপতি কোনো কোণপতির সঙ্গে একসঙ্গে রয়েছে এবং সেটা কেন্দ্র বা কোণের মধ্যে, সেটা বা কেন্দ্রপতি কোণে গেছে, কোণপতি কেন্দ্রে এসছে, আপনি তাকে বলে দিন যে আপনার আজকে যাই হোক কাল আপনার জীবনে উন্নতি আসবেই আসবে। কারণ কেন্দ্রপতি কোণপতির যদি একটি শুভ মানে সম্পর্ক তৈরি হয়, বা কেন্দ্রপতি কোণপতি যদি কেন্দ্র বা কোণে থাকে, তাহলে ডেফিনেটলি তার জীবনে উন্নতি হয়। অষ্টমপতি ও শনি, অষ্টমপতি ও শনি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে, বলবান হয়, তাহলে মানুষ সর্বদাই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তার জীবনে খুব বেশি সমস্যা আছে না। সুস্থভাবে বেঁচে থাকা মানে কি, শারীরিক সুস্থ এবং মানসিক সুস্থ। অষ্টমপতি এবং শনি যদি জন্মছকের মধ্যে ভালো হয়, বলবান হয়, নিজের ঘরে বসে থাকে, তাহলে তার জীবনের সমস্যা কম আসবে এবং সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো মানুষ জন্মায়, এই জন্মাবার শ্রেষ্ঠ সময় হচ্ছে কটা। অনেকে প্রশ্ন করে যে কোন সময় জন্মালে সব থেকে ভালো। অনেক সময় এখন বাচ্চা হবার ক্ষেত্রে অনেক মহিলারা মানে সিজারে বাচ্চা হবে, তো তারা জ্যোতিষের কাছে, আমার কাছে তো এরকম বহু এসছে,
তো জিজ্ঞেস করে নেয় দাদা কোন সময় আমি প্রসবটা করলে ভালো হবে, কারণ ডাক্তার বা নার্সিংহোমের সঙ্গে তারা কনসাল্ট করেই রাখে যে আমাকে জ্যোতিষীবাবু যে টাইমটা দেবে ওই টাইমেই আপনাকে অপারেশন করতে হবে। তো এক্ষেত্রে একটি কথা বলতে হবে যে সবথেকে দিনের মধ্যে সবথেকে ভালো সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1:45-1টা, এই সময়টা। এই সময়ের মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্মায় সেই সমস্ত বাচ্চাদের অবশ্যই ভবিষ্যৎ অনেকটা স্ট্রং হয়ে যায়, কারণ এই সময় সব থেকে বেশি শক্তিশালী থাকে সূর্য, আর অটোমেটিক্যালি সূর্য যা জন্মচক্রের মধ্যে খুব শক্তিশালী, তার অনেকটা অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে। এরপরে বলছে অশুভ ভাবের মধ্যে, অর্থাৎ অশুভ ভাব মানে কি, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, নবম ভাব, বিশেষ করে অষ্টম এবং দ্বাদশ, নবম না দ্বাদশ, ষষ্ঠতে রবিকে ভালো বলা হয়েছে, তাহলে অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে রবি যদি থাকে তাহলে জাতক খুব সহজেই জীবনে জয়লাভ করতে পারে না। সে বিভিন্ন দিকে চেষ্টা করে, যুদ্ধ তার জীবনভর চলতেই থাকে, কিন্তু সে চট করে জয়লাভ করতে পারে না। আর একটা কথা খেয়াল রাখবেন, রবির সাথে যদি কোনো একটি অশুভ গ্রহ বসে থাকে, সেটা রবির সঙ্গে রাহু হতে পারে, রবির সঙ্গে শনি হতে পারে, রবির সঙ্গে কেতু হতে পারে, রবির সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে খুব সহজে সে উন্নতি করে ফেলতে পারবেই না। তাকে উন্নতি করতে গেলে প্রচুর স্ট্রাগল করতেই হবে, প্রচুর যদি না হয় স্ট্রাগল তো করতেই হবে। যদি আপনার জন্মছকের দশমপতি কেন্দ্রে থাকে তাহলে আপনার জন্মছকের প্রচুর অশুভ দোষকে খণ্ডন করে দেয়। সবসময় খেয়াল রাখবেন, লগ্নপতি বা রাশিপতি যদি সপ্তমে চলে আসে তাহলে সেই জাতক প্রচণ্ড অহংকারী হয়ে যাবে। লগ্নপতি অথবা রাশিপতি আর কি যদি তার সপ্তমে চলে যায়, অর্থাৎ রাশিপতি রাশির সপ্তমে চলে গেছে বা লগ্নপতি লগ্নের সপ্তম স্থানে চলে গেছে, এরকম যদি কন্ডিশন হয়ে যায় তাহলে পারে কিন্তু যার হবে সে কিন্তু আস্তে আস্তে করে অহংকারী হয়ে যাবে। তাকে বিশ্বাস করাটা কিন্তু ভুল, মানে সবসময় তাকে বিশ্বাস করা যাবে না। সে যাই হোক, আপনার যদি থাকে, আপনি যদি আমার কথা শুনে দুঃখ পান, তাহলে জ্যোতিষশাস্ত্র বই এই কথাই লিখে দিয়ে গেছে, শাস্ত্রকারেরা এই কথাই লিখে দিয়ে গেছে। সব লগ্নপতি বা রাশিপতি যদি সপ্তমে চলে যায় তাহলে সেই ছেলে আজকে ভালো, কিন্তু কাল সে বিগড়ে যাবে। সেই ছেলের মধ্যে অহংকার বাসা বাঁধে আস্তে আস্তে করে, তাহলে সেই ছেলে কিন্তু খুব সহজে তার সঙ্গে একসঙ্গে থাকাটা মুশকিল হয়ে যায় অনেক সময়। এবার আমরা যদি জ্যোতিষের বিভিন্ন আরও প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স দেখি, তাহলে পরে আমরা দেখেছি এরকম বহু একটা সমস্যা হচ্ছে কি, বহু মানুষ আর কি জ্যোতিষের কোনো পড়াশোনা করেনি, কিন্তু ঘরে বসেই মনে করে আমি অনেক জ্যোতিষ জানি। এটা আমাদের দুর্ভাগ্য, এবং তারাই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। সেটা কারোর মামা, কারোর কাকা, কারোর জ্যাঠামশাই, কারোর দাদু হতে পারে। তারা পড়াশোনা করেনি কিন্তু তবুও তারা মনে করে আমরা অনেক জ্যোতিষ জানি। তখন তারা কী করে, লগ্নপতি সপ্তমে গেছে, তাহলে তোর এই ছেলের তো মানে বিয়ে খুব ভালো হবে, ঠিক আছে। ধরুন আপনি একটি পাত্রীর জন্য পাত্র দেখছেন, এবার পাত্রকে পেলেন, পাত্রের জন্মছকে দেখতে পেলেন কি লগ্নপতি তার সপ্তম স্থানে গেছে, তখন আপনি মনে করেন এই পাত্র তো তার বউকে প্রচুর ভালোবাসবে, কারণ সপ্তমে চলে গেছে। তো কোনো সময় সিদ্ধান্ত ভুল হয়ে যায়, এবং লগ্নপতি সপ্তমে গেলে জাতক অহংকারী হয়ে যায়, কিন্তু জাতকের মিষ্টি ভাষা শুনে বহু লোক কিন্তু ঠকে যায়। আপনি প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন এরকম হয়েছে, এবং ওই মানুষকে বিয়ে করলে বিবাহিত জীবন প্রচণ্ড ডিস্টার্ব ক্রিয়েট হয়। যাই হোক, পরের দিকে আরও অনেক সূত্র নিয়ে আসবো, আরও অনেক জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আসবো। ততক্ষণের জন্য